যে একটা প্রজেক্ট করলে আপনি বেনিফিট পাবেন না। বেনিফিট হুম। রিয়েলাইজ করার জন্য একাধিক প্রজেক্ট করতে হবে। বেনিফিট রিয়েলাইজ করার জন্য একাধিক প্রজেক্ট করতে হবে। এখন আমি একটু সময় নেই আপনাদের, আবার হ্যাঁ আমি আর একটু কেস স্টাডিতে যাচ্ছি। এটা কোথায় রাখছি মনে করতে পারতেছি না। ওয়ার্ক অ্যারাউন্ড ডাব্লিউবিএস ভ্যালু ডেলিভারি সিস্টেম মনে হয় পেয়ে গেছি। আচ্ছা, এটা ভালো। দামি ফুয়েলে পরীক্ষামূলক সঞ্চালন লাইন শেষ করতে আরো 1 বছর। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সুবিধা আমরা কেন এখনো পাচ্ছি না, পাইতে আরো কেন দেরি হবে? কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে 4টি সঞ্চালন লাইন সংযুক্ত হওয়ার কথা। 60 কিলোমিটার দীর্ঘ রূপপুর বাঘাবাড়ি সঞ্চালন লাইন, 102 কিলোমিটার দীর্ঘ রূপপুর বগুড়া সঞ্চালন লাইন, 144 কিলোমিটার দীর্ঘ রূপপুর গোপালগঞ্জ সঞ্চালন লাইন, 147 কিলোমিটার দীর্ঘ রূপপুর ঢাকা সঞ্চালন লাইন। এই এই যে একটা নাম দিছে এখানে, construction of 400 kV and 230 kV river crossing transmission line for power evacuation of nuclear power plant on Jamuna and Podda rivers। তাহলে আমরা ইজিলি বুঝতেছি 4টা রিলেটেড প্রজেক্ট না? রূপপুর বাগাবাড়ি একটা লাইন, রূপপুর বগুড়া আরেকটা লাইন, রূপপুর গোপালগঞ্জ আরেকটা লাইন, রূপপুর ঢাকা আরেকটা লাইন। কয়টা লাইন এখানে? চারটা। 4টা। এবং এই 4টা কি রিলেটেড না আনরিলেটেড প্রজেক্ট? রিলেটেড। রিলেটেড। এই 4টারে আপনি একটা প্রোগ্রামের আন্ডারে রাখেন এবং আপনি যতক্ষণ পর্যন্ত এই 4টা লাইন সম্পাদন না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি বেনিফিট রিয়েলাইজ করতে পারবেন না। তো গভর্নমেন্ট অফিসিয়ালদের ওই জিনিসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আপনি যদি প্রজেক্ট থেকে বেনিফিট রিয়েলাইজ করতে চান, শুধু একটা প্রজেক্ট করেই সেখান থেকে বেনিফিট রিয়েলাইজ করা মুশকিল। তার সাথে আরো কিছু সাপোর্টিং প্রজেক্ট করতে হয় টু এনশিওর দ্য বেনিফিট। বলেন। না, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, সো থ্যাংক ইউ। সো এইখানে ওইভাবেই আসলে প্রজেক্টগুলি আমাদের ডিজাইন করতে হয় যাতে বেনিফিটটা আমরা রিয়েলাইজ করতে পারি রিলেটেড প্রজেক্টগুলিকে একটা আমব্রেলার নিচে রেখে। ডিসক্লেমারটা দিচ্ছি, আমাদের আলোচনার উদ্দেশ্যই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়গুলিকে ক্লিয়ারলি বোঝা। আমরা একেবারে প্রসেস নিয়ে আলোচনা শুরু করব ইনশাল্লাহ নেক্সট সেশন থেকে। আজকে জেনারেলি রেকগনাইজ এইটা দ্বারা আসলে কি বোঝায় এটা একটু থিওরিটিক্যাল হইলেও আমাদের বোঝা দরকার, কারণ আমরা পিনবক করব। প্রায় আমি বলবো জেনারেলি রেকগনাইজড। Generally recognized means knowledge and practice describe are applicable to most of the time, most of the project। আপনারা এই দিকটাতে খেয়াল করেন, মোস্ট প্রজেক্ট মোস্ট অফ দ্য টাইম। পিম্বকে যা লেখা আছে তাহা জেনারেলি রেকগনাইজড। এর মানে মোস্ট অফ দ্য প্রজেক্টে মোস্ট অফ দ্য টাইম ভালো কাজ করছে, ভালো কাজ করছে। পিম্বক বলে নাই যে আমি যা বলতেছি তা সমস্ত প্রজেক্টে সমস্ত সময় অল দ্য প্রজেক্ট অল দ্য টাইম বলে নাই। বলছে মোস্ট অফ দ্য প্রজেক্ট মোস্ট অফ দ্য টাইম পিম্বকের বিষয়গুলি ভালো কাজ করছে। গুড প্র্যাকটিস মানে কি? Good practice means there is a general agreement that the application of the knowledge, skill, tools, and technique to project management process can enhance the chance of success। আপনি
টিমওয়ার্ক ফলো করলে আপনার প্রজেক্টের সাকসেসফুল হওয়ার চান্স বাড়ে। কোথাও আমরা বলি নাই, গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, আপনি টিমওয়ার্ক ফলো করেন, নিশ্চিত আপনি সাকসেসফুল হবেন, এই কথা টিমওয়ার্ক বলে না। তাহলে একটা হচ্ছে জেনারেলি রেকগনাইজ, মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য প্রজেক্ট আপনি যদি টিমওয়ার্ক ফলো করেন তাহলে উপকার পাবেন, এটা জেনারেলি রেকগনাইজড। গুড প্র্যাকটিস এনশিওর দ্যাট যে আপনার প্রজেক্টের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়ে, কোনো গ্যারান্টি দিচ্ছি না। এইটাই গুড প্র্যাকটিসের মিনিং হিয়ার। কোত্থেকে প্রজেক্ট ইনিশিয়েশন হয় এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। রেগুলেটরি রিকোয়ারমেন্ট মিট করার জন্য, লিগাল রিকোয়ারমেন্ট মিট করার জন্য প্রজেক্টের জন্ম হয়, সোশ্যাল রিকোয়ারমেন্ট মিট করার জন্য প্রজেক্টের জন্ম হয়। নতুন গাড়ি নিয়ে আসলাম, ইভি প্রোডাক্ট ফিক্স করে নিয়ে আসলাম, তার জন্য প্রজেক্টের জন্ম হয়। বিজনেস মডেল চেঞ্জ করা, টেকনোলজি ইমপ্লিমেন্ট করা, কন্ট্যাক্টলেস কার্ড ইমপ্লিমেন্ট করা, এখন তো কার্ড থেকে বের হয়ে সব চলে যাচ্ছে ডিজিটাল, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, সেগুলি ইমপ্লিমেন্ট করা, স্যাটিসফাই স্টেক হোল্ডার নিডস অ্যান্ড রিকোয়ারমেন্ট, তার জন্য প্রজেক্ট নেওয়া লাগতে পারে। প্রজেক্টের পোর্টফোলিও, প্রোগ্রাম এবং অপারেশন আলোচনা হয়ে গেছে। নাও পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্টের কিছু ডেফিনেশন একটু দেখা দরকার, দেখে রাখতে হবে। ডেফিনেশনে প্রজেক্টকে বলতেছে যে প্রজেক্ট ইজ এ টেম্পোরারি এন্ডওভার, আমরা জানি, যেটা নেওয়াই হয় প্রোডাক্ট, সার্ভিস আর রেজাল্টটা ডেলিভারি করার জন্য। প্রোগ্রাম ইজ এ গ্রুপ অফ রিলেটেড প্রজেক্ট, যাতে কোঅর্ডিনেটেড ওয়েতে ম্যানেজ করা যায়। পোর্টফোলিও ইজ এ কালেকশন অফ প্রজেক্ট, প্রোগ্রাম এন্ড সাবসিডিয়ারি। স্কোপটা কি? প্রজেক্টের স্কোপটা থাকে হচ্ছে কিভাবে আমি ডেলিভারেবল ডেলিভারি করব, ইট হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক। প্রোগ্রামের স্কোপটা হচ্ছে প্রোগ্রাম কম্পোনেন্ট, প্রোগ্রাম বেনিফিটটা কিভাবে রিয়েলাইজ করা যায়। পোর্টফোলিওর স্কোপটা হচ্ছে অর্গানাইজেশনাল ওয়াইড, বড়, টোটাল অর্গানাইজেশন কিভাবে সুবিধা পাইতে পারে, বেনিফিট পাইতে পারে। চেঞ্জের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজ যার এক্সপেক্ট চেঞ্জ অ্যান্ড ইমপ্লিমেন্ট প্রসেসেস টু কিপ চেঞ্জ ম্যানেজ অ্যান্ড কন্ট্রোল। প্রজেক্টে চেঞ্জ আসবে, 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 ইহাই স্বাভাবিক। প্রজেক্ট ম্যানেজার চেষ্টা করে চেঞ্জগুলিকে ম্যানেজ করার জন্য, কন্ট্রোল করার জন্য, যাতে মিসম্যানেজ না। প্রোগ্রামার ম্যানেজ ইন এ ম্যানার দ্যাট অ্যাকসেপ্ট, অ্যাডাপ্ট টু চেঞ্জ অ্যাজ নেসেসারি টু অপটিমাইজ দ্য ডেলিভারি অফ বেনিফিট। প্রোগ্রামের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে বেনিফিট ডেলিভারি করা, বেনিফিট ডেলিভারি করা, বেনিফিট ডেলিভারি করা। সেটার জন্য যে কোনো ধরনের পরিবর্তনকে সে অ্যাডাপ্ট করে যাতে বেনিফিট ডেলিভারি করা সম্ভব হয়। পোর্টফোলিও ম্যানেজার কন্টিনিউয়াসলি মনিটর চেঞ্জ ইন দ্য ব্রডার ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তিনটা কথা বলছে, ব্রডার, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এটা পোর্টফোলিও ম্যানেজারের মাথা ব্যথা। এটা প্রজেক্ট ম্যানেজারের খুব বেশি মাথা ব্যথা হওয়ার কথা না, প্রোগ্রাম ম্যানেজারেরও মাথা ব্যথা হওয়ার কথা না। পোর্টফোলিও ম্যানেজারের মাথা ব্যথা হচ্ছে ট্রাম্প না বাইডেন, ট্রাম্প ক্ষমতায় আসবে না বাইডেন ক্ষমতায় আসবে, এইটা পোর্টফোলিও ম্যানেজারের মাথা ব্যথা। প্রজেক্ট ম্যানেজার প্রোগ্রেসিভলি প্ল্যান করে এবং হাই লেভেল ইনফরমেশন থেকে ডিটেল ইনফরমেশন সে ড্র করে। Programs are managed using high-level plan that track the interdependencies, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টের কানেক্টিভিটি, ইন্টারডিপেন্ডেন্সি, এই বিষয়গুলি ম্যানেজ করা প্রোগ্রাম ম্যানেজারের কাজ। পোর্টফোলিও ম্যানেজার ক্রিয়েটস অ্যান্ড মেইনটেইন নেসেসারি প্রসেস অ্যান্ড কমিউনিকেশন রিলেটেড টু এগ্রিগেট পোর্টফোলিও, অর্গানাইজেশন ওয়াইড চিন্তা ভাবনা করা এবং এগ্রিগেট পোর্টফোলিও নিয়ে তার কাজ।
প্রজেক্ট ম্যানেজার ম্যানেজ দ্য প্রজেক্ট টিম টু মিট দ্য প্রজেক্ট অবজেক্টিভ। প্রজেক্ট ম্যানেজারের সেন্স, প্রজেক্ট ম্যানেজারের ফোকাস ন্যারো, ন্যারো, ন্যারো। আমার টিম নিয়ে কাজটা কিভাবে উদ্ধার করা যায়, দ্যাটস ইট। প্রোগ্রাম ম্যানেজার্স ম্যানেজ দ্য প্রোগ্রাম who ensure the benefit are delivered as expected by coordinating the activities of the program components. Program component কি, প্রোগ্রামের কম্পোনেন্ট কি, প্রজেক্ট। Portfolio manager may manage or coordinate portfolio management staff or program and project staff that may have reporting responsibility into the aggregate portfolio. এটা সরাসরি করতে পারে, নাও করতে পারে। ম্যানেজমেন্ট লেভেলে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রোগ্রাম ম্যানেজমেন্ট লেভেলে সাধারণত পোর্টফোলিও ম্যানেজাররা আসে না। প্রজেক্ট ম্যানেজার তার ন্যারো সেন্সে তাকায় থাকে যে ভাই আমার উপর অর্পিত দায়িত্ব কিভাবে সম্পাদন করা যায়। প্রোগ্রাম ম্যানেজার চেষ্টা করে ওভারঅল কোঅর্ডিনেশনের জন্য। কিসের কোঅর্ডিনেশন? প্রোগ্রাম কম্পোনেন্টের। প্রোগ্রাম কম্পোনেন্ট কি? প্রজেক্ট গুলি হচ্ছে প্রোগ্রামের কম্পোনেন্ট। পোর্টফোলিও ম্যানেজার মনিটর স্ট্র্যাটেজিক। যখনই পোর্টফোলিও শব্দটা আসবে তখনই আমরা চেষ্টা করব স্ট্র্যাটেজিক শব্দটাকে খোঁজার জন্য। যেখানে স্ট্র্যাটেজি সেখানে পোর্টফোলিও, যেখানে স্ট্র্যাটেজি সেখানে পোর্টফোলিও, যেখানে রিলেটেড প্রজেক্ট সেখানে প্রোগ্রাম, যেখানে বেনিফিট সেখানেই প্রোগ্রাম। সাকসেস ক্রাইটেরিয়া ইজ মেজার্ড বাই প্রোডাক্ট কোয়ালিটি, টাইমলিনেস, বাজেট। প্রজেক্টের ক্ষেত্রে প্রোগ্রাম সাকসেস ইজ মেজার্ড বাই প্রোগ্রামস অ্যাবিলিটি টু ডেলিভার দ্য ইন্টেন্ডেড বেনিফিট। যে উদ্দেশ্যে প্রজেক্ট করা হয়েছিল, যে উদ্দেশ্যে প্রজেক্ট করা হয়েছিল সেই বেনিফিটটা কি ডেলিভারি করতে পারলাম। And portfolio success is measured in terms of aggregate investment performance and benefit realization of portfolio. তিনটার ফোকাস বেসিক্যালি তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া। এবং প্রজেক্টের লাইফ সাইকেল নিয়ে যদি আমরা কথা বলি, প্রতিটা প্রজেক্টেই আপনারা দেখবেন স্টার্টিং আছে, অর্গানাইজ করা আছে, এক্সিকিউশন আছে, এন্ডিং আছে, এবং এর মাঝখানে আছে হচ্ছে ফেজ। একটা করে ফেজ পার হবেন, সেকেন্ড ফেজে যাবেন। একটা করে ফেজ পার হবেন, সেকেন্ড ফেজে যাবেন। একটা করে ফেজ পার হওয়ার জন্য আপনাকে আমাকে ফেজ গেট পার হতে হবে। ফেজ গেট, এই যে দেখেন নিচে বলে রাখছে ফেজ গেট, এক্সাম গেট। ফেজ গেটে এসে আপনারে পরীক্ষা দিতে হবে যে লাস্ট ফেজে যা করার কথা ছিল তা করছেন না উল্টাপাল্টা করছেন। প্রতিটা ফেজ গেট আপনার পরীক্ষা নিবে। আপনি যদি উত্তীর্ণ হন তাহলে নেক্সট ফেজে যাবেন, আপনি যদি উত্তীর্ণ হন তাহলে নেক্সট ফেজে যাবেন, আপনি যদি উত্তীর্ণ হন তাহলে নেক্সট ফেজে যাবেন। আদারওয়াইজ ইউ হ্যাভ টু কারেক্ট দ্য লাস্ট ফেজ। এবং টোটাল এই পিমবককে 10টা নলেজ এরিয়াতে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রসেসগুলিকে বিভিন্ন গ্রুপে রাখা হয়েছে। আমি যে 4টা প্রসেস নিয়ে আপনাদের সাথে কথা বললাম সেগুলি এক্সিকিউটিং প্রসেস গ্রুপ, প্ল্যানিং প্রসেস গ্রুপ, মনিটরিং কন্ট্রোল প্রসেস গ্রুপ, ক্লোজিং প্রসেস গ্রুপ, বিভিন্ন প্রসেস গ্রুপ থেকে আসে। এগুলি ধীরে ধীরে আমরা দেখে নিব। প্রজেক্টের লাইফ সাইকেল বলে একটা কথা আমাদের এখানে আসে। প্রজেক্ট লাইফ সাইকেল ইজ দ্য সিরিজ অফ ফেজ দ্যাট এ প্রজেক্ট পাসেস থ্রু ফ্রম ইটস স্টার্ট টু ইটস কমপ্লিশন। প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেক্ট যে জার্নিটা করে, দ্যাট ইজ প্রজেক্টের লাইফ সাইকেল। এবং এই ফ্রেমটার মধ্য দিয়েই সে সিকোয়েন্সিয়ালি যাইতে পারে, আইটারেটিভ যাইতে পারে, ওভারল্যাপিং হইতে পারে। তার লাইফ সাইকেলটা যে একেবারে প্লেন সিম্পল ভ্যানিলা লিনিয়ার হবে তার কোনো গ্যারান্টি নাই। সো প্রজেক্টের লাইফ সাইকেলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা প্রিডিক্টিভ, আমি সব জানি, প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সব জানি, তাহলে ভাই আপনার লাইফ সাইকেল হচ্ছে প্রিডিক্টিভ। আপনি এত জানেন, প্রিডিক্টিভ। জানা খারাপ কিছু না,
পাঁচতলা একটা বিল্ডিং কিভাবে করতে হয়, 10 তলা একটা বিল্ডিং কিভাবে করতে হয়, আপনি শান্তারে জিজ্ঞেস করেন, সেলকে জিজ্ঞেস করেন, অ্যাসেট ডেভেলপমেন্টকে জিজ্ঞেস করেন, ওরা আপনাদের জমি কেনা থেকে শুরু করে ছাদে কাপড় শুকা দেওয়ার হুক পর্যন্ত পুরোটা বলে দিবে। সম্ভব না? সম্ভব না? আমাকে একটু বললেন। আপনি শান্তাকে জিজ্ঞেস করেন, আপনি অ্যাসেটকে জিজ্ঞেস করেন, সেলকে জিজ্ঞেস করেন, দোজ হু আর ওয়ার্কিং ফর রিয়েল এস্টেট ফর 10, 20, 50 ইয়ার্স, তাদের জন্য কিছু প্রজেক্ট একেবারে প্রিডিক্টিভ, প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত তারা জানে, নলেজ আছে, অস্বাভাবিক কিছু না, ইজন্ট ইট? জি জি। আবার কিছু প্রজেক্ট আছে জানি না, অ্যাডাপটিভ লাইফ সাইকেল ফলো করতে হবে। জানি না মানে একেবারে জানি না তা না, আমার সৌভাগ্য হয়েছে দুইজন প্রজেক্ট ম্যানেজমেন্টের গুরুর সাথে কাজ করা। একজন পা থেকে মাথা পর্যন্ত অ্যাডাপটিভ, আরেকজন পা থেকে মাথা পর্যন্ত প্রিডিক্টিভ। তো দুইজনের সাথে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। দুইজন কি দুই ফিল্ডে কাজ করতো এরকম? দুইজন দুই ফিল্ডে কাজ করতে, এক সময় দুইজন একই ফিল্ডে কাজ করার সুযোগ হয়েছে। আপনি একটু আগে যে উদাহরণ দিচ্ছেন যে এই রিয়েল এস্টেটের ব্যবসা, এটা মোরলেস এখন করতে করতে প্রেডিক্টিভ হয়েছে, এক সময় অ্যাডাপটিভ ছিল হয়তো। আবার ডেফিনেটলি। কেউ যদি ব্রিজ কনস্ট্রাকশন নিয়ে কাজ করে, ওটার অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেক সময় এই প্রেডিক্টিভ এবং অ্যাডাপটিভ দুইটাকেই নিয়ে কাজ করতে হয়। রাইটলি সেড। পৃথিবীর কোন প্রজেক্ট 100% প্রিডিক্টিভ না। পদ্মা ব্রিজের মতো প্রজেক্ট 12টা কলামে ডিজাইন চেঞ্জ করা লাগছে। 154 মিটার মাটি খনন করার পর মাটি অ্যাসেসমেন্টের চাইতে নরম বেশি বের হয়েছে, বেশি নরম। জামিলুর রেজা স্যার থাকাকালীন সময়, আমরা তার রুহের মাগফিরাত কামনা করতেছি, স্যার থাকাকালীন সময় স্যারের নেতৃত্বে ইঞ্জিনিয়ারিং টিম রিভাইজ ডিজাইন অ্যাপ্রুভ করে দিয়ে যায়। তো পদ্মা ব্রিজ কি আমরা প্রিডিক্টিভ বলবো? পদ্মা ব্রিজ কি আমরা অ্যাডাপটিভ বলবো? না। 100% প্রিডিক্টিভ, 100% পিওর অ্যাডাপটিভ এরকম কোনো প্রজেক্ট নাই। সেটাই আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের গুরুরা আমাকে বলতেন যে একজনের অ্যাপ্রোচটা ছিল 100% অ্যাডাপটিভ, সকাল বিকাল দুপুর 3 বেলা পরিবর্তন। আরেকজন বলতেন যে না, এত পরিবর্তন কেন, স্টিক টু প্ল্যান, প্রেডিক্টিভ। তো দুইটা এক্সট্রিমই দেখার সৌভাগ্য হয়েছে। তো এই প্রিডিক্টিভ এবং অ্যাডাপটিভ অ্যাপ্রোচের মধ্যে কিভাবে ডেলিভারি করতে পারি, ইনক্রিমেন্টাল ওয়েতে ডেলিভারি করতে পারি, আমি টোটাল সেশনটা একটু একটু করে আপনাদের কাছে ডেলিভারি করতেছি ইনক্রিমেন্টাল। একটার পর একটা কনসেপ্ট আপনাদের সামনে উপস্থাপন করতেছি, একটার পর একটা কনসেপ্ট আপনাদের সামনে উপস্থাপন করতেছি ইনক্রিমেন্টাল। ইনক্রিমেন্টালের সাথে আরেকটা হয় আইটারেটিভ। একই ভ্যাকসিন কোভিড এর 100 বার বানাইছে ভাই, 100 বার বানাইছেন কেন? একবার বানায় আপনি দিয়ে দেন। বলেন না, এটাকে রিফাইন করতে হবে, কারেকশন করতে হবে, রিফাইন করতে হবে, কারেকশন করতে হবে। যে ধরনের প্রজেক্টগুলি এই রিফাইনমেন্ট, কারেকশন, অ্যাকুরেসি এগুলি অ্যাচিভ করার জন্য করা হয়, তখন আমরা এটা করব হচ্ছে আইটারেটিভ প্রজেক্ট। আইটারেটিভ, doing the same thing again and again to be more precise and to be more accurate। তখন আমার পথ হচ্ছে আইটারেটিভ। আবার ইনক্রিমেন্টাল পথটা কি? মাইক্রোসফট যদি বলতো যে আপনারা 2020 পর্যন্ত অপেক্ষা করেন, আমরা এমন একটা অপারেটিং সিস্টেম আনবো পৃথিবী উল্টায় ফেলবো, তখন দেখা যাইতো যে আরো অনেকে মেন হোয়াইল চলে আসতো এবং পৃথিবী উল্টে যেত। মাইক্রোসফট কি করছে? একটু একটু করে উইন্ডোজ, আপনারা ডেফিনেটলি দেখে থাকবেন, 95, উইন্ডোজ 98, তারপর 2003, 2007, 2010,
প্রতিবার নতুন নতুন ফাংশনালিটি, ফ্যাসালিটি অ্যাড করে গেছে, ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট। আবার ইনক্রিমেন্টাল এবং আইটারেটিভ এই দুইটার কম্বিনেশনে আরেকটা ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হয়, দ্যাট ইজ কল অ্যাজাইল, অ্যাজিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। সো প্রিডিক্টিভ লাইফ সাইকেল নিয়ে কথা বললাম, অ্যাডাপটিভ লাইফ সাইকেল নিয়ে কথা বললাম। আমরা যদি এটাকে একটু পিক্টোরিয়াল ভিউতে দেখি, কনফিউজ যাতে না হই, প্রজেক্টের লাইফ সাইকেল, প্রিডিক্টিভ, অ্যাডাপটিভ। অ্যাডাপটিভের তিনটা বাচ্চা, ইনক্রিমেন্টাল, আইটারেটিভ, অ্যাজাইল। এরা কিন্তু অ্যাডাপটিভের বাচ্চা। অ্যাডাপটিভ মানে যখন যেরকম তখন সেরকম। তাহলে প্রজেক্ট হইতে পারে প্রিডিক্টিভ, হইতে পারে অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ হইলে তার আবার তিনটা বাচ্চা আছে, ইনক্রিমেন্টাল, আইটারেটিভ অ্যান্ড অ্যাজাইল। অ্যানাদার ক্যাটাগরি, বুঝতেই পারতেছেন, দ্যাট ইজ কল হাইব্রিড, দ্যাট ইজ কল হাইব্রিড। সে অ্যাজাইল এবং সে অ্যাডাপটিভ এবং প্রিডিক্টিভের সংমিশ্রণ, হাইব্রিড। কিছু অংশ অ্যাডাপটিভ, কিছু অংশ প্রিডিক্টিভ। ম্যাক্সিমাম প্রজেক্টই আপনি পাবেন হচ্ছে হাইব্রিড টাইপ। সো লাইফ সাইকেল, হাইব্রিড, প্রজেক্ট ফেজ নিয়ে মাছ টক, দ্যাটস অল। 1.5 ঘন্টা আলোচনা হইল, সংক্ষিপ্ত আলোচনা। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, কারো কোনো কোশ্চেন, কোনো কনফিউশন, এনিথিং, প্লিজ। যদি কারো কোনো কোশ্চেন কনফিউশন না থাকে তাহলে কিন্তু আমরা সেশন ক্লোজ করে দেব। কোনো কমেন্টস, কোনো বিষয় আরেকবার বললে একটু বুঝতে সুবিধা হয়, এনিথিং ইউ ক্যান আস্ক মি। সো থ্যাংক ইউ সো মাচ। সো লিভিং, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হবে, মানে হচ্ছে আমাদের 2 দিন করে তো সেশন ডিজাইন করা হয়েছে। বৃহস্পতিবার ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সো লিভিং, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।